শপথের দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ, যোগ দিলেন ইশরাকও। এই আন্দোলন নির্ধারণ করবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে কি না। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রায় প্রদানের সময় দুজন উপদেষ্টা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। আজকের এই আন্দোলন নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কাল। ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি মাকসুম আলম খান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ইসির পদত্যাগ ও স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। ইসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। তলবের একদিন পর দুদকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও এবং এনসিপির সাবেক নেতা তানভীর। 2 ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ, দুর্নীতি অনিয়মের অভিযোগ অস্বীকার। এবার আগে ভাগেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। গতবারের চেয়ে বেশি দাম নির্ধারণের ইঙ্গিত। এবং আবারও চলন্ত বাসে ডাকাতি। টাঙ্গাইলে অস্ত্রের মুখে যাত্রীদের টাকা স্বর্ণালংকার লুট। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে খেলনা পিস্তল, ওয়াকিটকি সহ গ্রেফতার এক। রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থানরত সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যার পর তিনি কাকরাইলে যান। পরে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই আন্দোলন কোনো একজনের ক্ষমতায় বসার নয়, এটি নির্ধারণ করবে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। আর এই সময়ে তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান ইশরাক। পদত্যাগ দাবি করেন দুই উপদেষ্টার। দিনভর সমর্থকদের চলা বিক্ষোভ কর্মসূচিতে সন্ধ্যার পর যোগ দেন। এ সময় আন্দোলনরত জনতা ও সমর্থকদের মাঝে নেমে আসে উচ্ছ্বাস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই আন্দোলন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়টিও নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। নিরপেক্ষতার প্রশ্নে স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করা। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে। আমিও সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম, আমিও পাশাপাশি এখানে অবস্থান করব যতদিন না পর্যন্ত এর আগে সকাল থেকে টানা 7ম দিনের মতো নগর ভবন সহ কাকরাইল ও মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন গত কয়েকদিন ধরে তার যে সমর্থকরা করছেন, আসলে আজকে সকাল থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় চলছে সেই আন্দোলন নগর ভবনের সামনে এবং যেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের যে রাস্তাটি যে কাকরাইল মোড়ে, এখানে কিন্তু সকাল থেকে আন্দোলন চলছে এবং এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ এখানে সন্ধ্যার পরে কিন্তু ইশরাক হোসেন নিজেই এখানে উপস্থিত হয়েছেন, সংহতি জানিয়েছেন এখানে যারা আন্দোলনরত আছেন তাদেরকে এবং তিনি কয়েকটা বার্তা দিয়েছেন এখন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, যেটা বলেছেন যে আসলে আদালতে রায় থাকার পরও এবং গেজেট হওয়ার পরও যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই জন্য কিন্তু তিনি এই বর্তমানে সরকারের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সমালোচনা করেছেন এবং তার পদত্যাগ দাবি করেছেন। এছাড়াও যে আরেকজন উপদেষ্টা আছেন ছাত্রদের পক্ষ থেকে তার সমালোচনা করেছেন এবং আজকে তিনি যেটা বলেছেন তার বক্তব্যে যে এই একটি নতুন রাজনৈতিক দল অর্থাৎ এনসিপিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে এই রাজনৈতিক দলের প্রতি তার প্রথম দিকে আশা থাকলেও এখন এই রাজনৈতিক দল বর্তমান যে ইসি আছে নির্বাচন কমিশন তাকে জিম্মি করে এই বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেটার জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছেন যে আগামী যে জাতীয় নির্বাচন এইভাবে যদি জিম্মি করা হয় সেক্ষেত্রে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা সেটা নিয়েও কিন্তু তিনি যে সংশয় প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড যদি সরকারের উপদেষ্টা করে থাকেন, এই ধরনের যদি সরকারের থেকে ও উপদেষ্টারা যদি বিভিন্ন সরকার হস্তক্ষেপ করে থাকে বিভিন্ন কাজে এবং সেই ক্ষেত্রে তিনি সমালোচনা করে তাদের পদত্যাগ দাবি করে বলেছেন তারা যেন নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, সেটাই তিনি বলছেন এবং বলছেন যেন সরকারের নতুন করে আবার ফ্যাসিস্ট যেন তৈরি না হয় সেই বিষয়টি তিনি তার বক্তব্য উল্লেখ করেছেন এবং বলেছেন যেন এই নতুন ফ্যাসিস্ট যদি আবার তৈরি হয় সেক্ষেত্রে শেখ হাসিনার মতোই পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং বলছেন যে আসলে এই যে আন্দোলন যেটা চলছে সেই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন সেটা তিনি ঘোষণা দিয়েছেন এবং যেটা দেখতে পাচ্ছেন আসলে বিকাল থেকেই যে বৃষ্টি হয়েছিল বৃষ্টি উপেক্ষা করেই এখানে ইশরাকের সমর্থক এবং যারা জনতা আছেন সাধারণ মানুষ তারা কিন্তু এখানে বৃষ্টিতে ভিজে আন্দোলনের যোগ দিয়েছেন এবং অবস্থান নিয়েছেন এবং সেই সমর্থন এটা অব্যাহত থাকবে এবং তারা এই রাস্তা ছেড়ে যাবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন সেটাই বলছেন এবং জনতার দাবি এবং জনতার মেয়রকে তার দপ্তর দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন এবং ইশরাক হোসেন এখনও কিন্তু এই যে আন্দোলনরত যে সাধারণ মানুষ এবং তার যে সমর্থক তাদেরকে সমর্থন জানাতে কিন্তু এখনো তিনি এই অবস্থানে আছেন এবং সারা রাত পর্যন্ত তার সমর্থকরা থাকবেন। আগামীকালকে আদালতের রায় না হওয়া পর্যন্ত তারা বিষয়টি খুব সুন্দরভাবেই খুব শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের খবর জানাতে রাজধানীর কাকরাইল মোড় থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার সাদিকুর রহমান। এদিকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ আয়োজন নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ কিংবা আদালত পাড়ায়ও। যদিও ইশরাককে শপথ পড়ানো হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর, যেটি জানা যাবে বৃহস্পতিবার। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কিন্তু শপথের কারণে আটকে আছে মেয়রের চেয়ারে বসা না বসা। আর শপথ নিতে পারা না পারা এখন নির্ভর করছে উচ্চ আদালতের উপর। এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও শ্বাসরুদ্ধকর শুনানি হয়। আইনি যুক্তিতে দুপক্ষই কেউই কাউকে এক চুলো ছেড়ে কথা বলেননি। ইশরাকের আইনজীবীর সাফ কথা, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে তা মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ নেওয়া ঠেকাতে তৃতীয় পক্ষের করা রিট চলতে পারে না। ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্য তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। ইশরাকের আইনজীবীরা আরও বলেন, এ মামলা এখন কেবল আইনি নয়, হয়ে গেছে রাজনৈতিক। আদালতের উচিত নয় এতে জড়ানো। রিটকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। রিটকারীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। ইশরাককে মেয়র ঘোষণার রায় ও বিচারিক প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে, সে কারণে হস্তক্ষেপ করা উচিত উচ্চ আদালতের। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন
এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নাসির উদ্দিন কমিশনের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তাগিদ নেতাদের। ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। তবে কমিশন বলছে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি। আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ডাকে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা আসেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ইসির মূল ফটকে অবস্থান নেন তারা। বাকশালী আইনে যে ইসি গঠন হয়েছে সেই কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে দাবি করেন নেতারা। ইসি একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে উল্লেখ করে এনসিপির নেতারা কমিশনের পদত্যাগের দাবি জানান। এই ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই কারণে অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকারের নির্বাচনের তাগিদ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এদিকে সভা শেষে ইসির নিরপেক্ষতার প্রশ্নে এনসিপির অভিযোগের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোন নির্বাচন আগে এটি সরকারের সিদ্ধান্ত, ইসির নয় উল্লেখ করে তিনি বলেন এনসিপির দাবি রাজনৈতিক। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপিদের বাদ দিয়ে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীও নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিল স্লিপ অফ টাং। এ নিয়ে কারোর সঙ্গে কোথাও কোনো কথা হয়নি, হবেও না, এমনটাই দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এবং তিনি বলেছেন যে মানবিক সহায়তা চ্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে পুরো দায়িত্ব থাকবে জাতিসংঘের, বাংলাদেশ শুধু নিরাপত্তা সহায়তা দেবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠাতে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যেই তোলপাড় রাজনৈতিক অঙ্গন। দলগুলোর নানা সমালোচনা আর বিশ্লেষকদের দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ আগুনে ঘি ঢালে। এর মধ্যেই মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন খবরে রটে গুজবও। এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগে ব্যাখ্যা দিলেও এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করে জানালেন। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার, আগামীতেও নেই কোনো সম্ভাবনা। করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচিত বক্তব্যকে স্লিপ অফ টাং বলে ব্যাখ্যা করেন খলিলুর রহমান। উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। Move only that was a slip of tongue and you have to give him that. I mean দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের উপরে কোনো চাপ নাই। রাখাইনের 90% ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা চলছে। দুই পক্ষই রোহিঙ্গা প্রত্যাবাসনে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছেন
যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। এদিকে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেই কেউ সে দেশের নাগরিক হয়ে যায় না। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ, আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যে কথাগুলি উঠেছে, ভারতের সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার, তবে পুনর্বিবেচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বিকেলে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও জবাব মেলেনি। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার ওই জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে, তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধানে বুধবার দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করে তানভীর বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তার আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব। এদিন চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান, অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক জানায়, অভিযোগগুলোর সঙ্গে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের 2 সপ্তাহ আগেই রাজশাহী ও নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব হাট থেকে পশু কিনে রাজধানী সহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকাররা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতা বিক্রেতাদের মাঝে। ঈদুল আজহার বাকি আরও 2 সপ্তাহ। এবার আগে ভাগেই গবাদি পশুতে কানায় কানায় পূর্ণ হাট। কোরবানির জন্য দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাট, এখান থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। খামারিরা জানান, হাটে এখন কোরবানির পশুর দাম তুলনামূলক কম, আর ব্যাপারীরা বলছেন গরুর দাম বেশি নিচ্ছেন খামারিরা। যে দামে কিনে আনছি তার থেকে কম দাম বলে 10 টাকা কম বলে। 1,80,000 যেখানে বিক্রি হয় সেখানে 100 গরু 150 বেচে যেতেছে আমাদেরকে। জমজমাট নওগাঁর মাতাজি হাটও 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ছোট আকৃতির গরু। তবে মাঝারি আকৃতির ষাঁড় গরুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় এবার আসল তোলা নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। খাবারের দাম দিচ্ছে, গৃহস্থ সেরকম দাম পাচ্ছে না। মাঝারি গরুটা বেচা কিনা বেশি, কিন্তু বড় গরু কিনে লোক নাই। গতবারে যেটা কিনছি আমরা 1 লাখ দেয়, এবারে 90 কম লাগছে। নওগাঁ প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবছর প্রায় 8 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।
পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। সেই সঙ্গে গতবারের চেয়ে এবার চামড়ার দাম বেশি নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা। পশু ক্রয় বিক্রয় না হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে। সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উপযুক্ত মূল্য দিতে এবার কোরবানির পশুর চামড়ার মূল্য গতবারের চেয়ে বেশি নির্ধারণ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। বিজিবিকে এই ব্যাপারে সেন্সিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয়। এদিকে ঈদুল আজহায় নৌখাতের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, 28 মের মধ্যেই শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় যেসব কারখানা মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, বেতন পরিশোধ না করলে মালিকরা ঢাকার বাইরে যাওয়ারও অনুমতি পাবেন না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। শ্রমিকের পয়সা দিতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে 24 থেকে 26 মে সারা দেশে সব দফতরে কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা আওতার বাইরে থাকবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি আদায় না হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্থাটির চেয়ারম্যান সংকট নিরসনে প্রকৃত সত্য আড়াল করছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি ও অসহযোগিতা করার কর্মসূচি দেওয়া হয়েছে। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শ কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অব্যাহত এবং 24, 25 ও 26 মে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। 24 মে এবং 25 মে সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের 13 জন প্রতিনিধি অংশ নিলেও দাবি দেওয়া শোনার জন্য যথাযথ সময় দেওয়া হয়নি। মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। টেকসই ও কার্যকর সংস্কার করে শক্তিশালী ও জবাবদিহিমূলক রাজস্ব বোর্ড গঠনে সকল অংশীজনের মতামত নেয়ার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রেমিট্যান্স প্রবাহের কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আগামী মাসে যা ছুঁতে পারে $3,000 কোটি। গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত সেমিনারে এই কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।
2021 সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছিল 4,800 কোটি বা 48 বিলিয়ন ডলারে। বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতির ফলাফল হিসেবে অর্থনৈতিক সংকটের জেরে চলতি বছরের ডিসেম্বরে রিজার্ভ নেমে আসে 15 বিলিয়ন ডলারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টায় আছে। এতে কমেছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স, ইতিবাচক প্রভাব হিসেবে বাড়ছে রিজার্ভ। গভর্নর জানালেন আসছে দিনগুলোতে আরও বাড়বে। এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি, কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরও বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে গভর্নর ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ টেনে বলেন, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার বাড়ায় এই খাতটি এখন প্রতিযোগিতার মুখে আছে। ওখানে বড় রকমের কনসলিডেশন হবে। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না, হয়তো আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের সুদ লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিয়ে লোন নেবে? অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করছে তা আগামীতে আবারও করার প্রয়োজন হতে পারে। আজকে আমরা যে সংস্কারটা করছি, এই সংস্কারটা কিন্তু আগামীকাল এমন হতে পারে যে এটাকে আবার পুনরায় সংস্কার করা দরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকার, যেটির জন্য দায়ী শিক্ষা ব্যবস্থার গলদ। তরুণদের শুধু উচ্চ শিক্ষিত নয়, বরং দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা শীর্ষক সম্মেলনে এসব কথা উঠে এসেছে। বাংলাদেশের অর্থনীতি যে হারে বড় হয়েছে সেই অনুপাতে বাড়েনি কর্মসংস্থান, বরং বাড়ছে বেকারত্বের অভিশাপ। এদের মাঝে আবার শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। যুবদের সংস্কার ভাবনা নিয়ে সিপিডি আয়োজিত সম্মেলনে তরুণরা বলেন, শিক্ষা জীবনে কিংবা পরবর্তীতে দক্ষতা উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা তাদের চোখে পড়ে না। দক্ষ হতে হবে, সেটা যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় তাহলে ক্ষতি কোথায়? আই থিঙ্ক সরকার এইদিকে নজর দেওয়া উচিত। আমাদের দেশের আমার স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে আমার এডুকেশন আমাকে হেল্প করে না। এই জন্য শিক্ষা ব্যবস্থার গলদের কথা তুলে ধরেন আলোচকরা। জোর দেন দক্ষ জনশক্তি তৈরি ও প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বাড়ানোর উপর। কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন করে আমাদের চিন্তা করতে হবে, সবাই কি অফিসে কাজ করবে কিনা। টেকনোলজি হচ্ছে কি একটা ব্রিজ, যে এটা এক মাথা থেকে আরেক মাথা থেকে একজনকে কানেক্ট করবে, এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। মেইন প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসপিরেশনাল পার্সপেক্টিভ থেকে, যে আমরা সবাই সোসাইটি মিলে সবাই নিজেদেরকে এখন গ্র্যাজুয়েট হিসেবে করব, না হলে আমাদের সোশ্যাল স্ট্যাটাস হবে না। এই সময় বেকারত্ব দূর করতে তরুণদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এ সময় তিনি উচ্চশিক্ষায় গবেষণা বাড়ানোর উপর জোর দেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এডুকেটেড বেকার ইউথ। আমেরিকা গেলে আমরা সাইকেল চালাবো, বাট বাংলাদেশে আমরা করতে পারি না। মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি, কিন্তু এখানে করতে পারি না। মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের ইউথকে চিন্তা করতে হবে that you don't run after সোনার হরিণ all the time। সবশেষ তথ্য অনুযায়ী 2024 সাল শেষে দেশে বেকারত্বের হার 4.48%, যা 2023 সালে ছিল 4.15%। কিছুদিন আগে ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা। উৎকট দুর্গন্ধ তো আছেই, বলা হচ্ছে দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শুভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার বিস্তারিত জানাচ্ছেন আল আমিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়।
সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আসলে শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। দশক মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো বলো, মাছের খয়সও নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়বর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে পানি আইনের নীতিমালা তৈরি না হলে সরকারের কাঠামো বদল হবে না, তাই নদী সংরক্ষণ ও দূষণ মুক্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয় শিগগিরই পানি আইন নীতিমালা প্রকাশ করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইকেল শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, শিল্প কারখানাগুলোর দূষণে মারা গেছে ঢাকার 4টি প্রধান নদী। তাদের সংরক্ষণে 2026 সালের মধ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অক্টোবরের মধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ চুক্তিতে তুরাগ নদী সংরক্ষণের কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বুড়িগঙ্গা নদী রক্ষায় 42টি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে ঈদের পরে চুক্তি হওয়ার কথা রয়েছে। দেশের বাইরের খবর, আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ইসরায়েল ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখনও বিতরণ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তবে তেল আবিবের দাবি, কেরেম সালোমে প্রবেশ করেছে প্রয়োজনীয় নানা সহায়তা। এদিকে নতুন করে সামরিক অভিযান চালানোর জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একদিনে অবরুদ্ধ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত 70 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলের অবিরাম বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরেও। আন্তর্জাতিক চাপের মুখে সোমবার গাজায় ইসরায়েল সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিলেও তার কোনো বাস্তবায়ন নেই বলে অভিযোগ করেছে জাতিসংঘ। এ বিষয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কেরেম সালোম এলাকায় প্রবেশের জন্য জাতিসংঘের একটি দল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর অনুমতি মেলেনি। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলের দাবি, ময়দা, শিশু খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশ করেছে। বর্বরতার চরম মাত্রায় পৌঁছানোর পরও গাজায় নতুন নতুন জায়গা দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানায়, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি তলব করা হয়েছে ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে।
গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে নেওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নিউজ। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ টি-20 সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল পিসিবি। 28 মে থেকে শুরু হয়ে সিরিজ চলবে 1 জুন পর্যন্ত। প্রথম ম্যাচ হবে 28 মে, দুই দল দ্বিতীয় ম্যাচ খেলবে 30 মে, আর সিরিজের শেষ ম্যাচ হবে 1 জুন। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের সীমান্তবর্তী কোনো শহরে সিরিজ না খেলার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিবিকে, কিন্তু সে অনুরোধ রাখেনি পিসিবি। সিরিজের সবগুলো ম্যাচই হবে ভারত পাকিস্তান ওয়াঘা বর্ডার থেকে মাত্র 24 কিলোমিটার দূরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবলের ত্রুটি ধরিয়ে দিয়েছেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। ফিফা কংগ্রেসে তাকে পেয়ে একান্তে কথা বলেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এস এম ইকবালের রিপোর্ট। ফুটবলের ন্যূনতম খোঁজ যারা রাখেন বেশ ভালো করেই চেনেন আর্সেন ওয়েঙ্গারকে। আর্সেনালের সাবেক কোচ দীর্ঘদিন ধরেই কাজ করছেন ফিফা গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে। প্যারাগুয়ে কংগ্রেসে এই কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছে বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের। হয়েছে একান্ত আলোচনা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183 হলেও ডেভেলপমেন্ট প্রধান হিসেবে লাল সবুজের খোঁজ রাখেন আর্সেন ওয়েঙ্গার। আর তাই স্বল্প সময়ের আলোচনার মাঝেই লাল সবুজ ফুটবলের নানা অসঙ্গতি দেখিয়ে দিয়েছেন বাফুফের সভাপতিকে। পরামর্শ দিয়েছেন ফিফা একাডেমি প্রজেক্টের অংশ হতে। আর্সেন ওয়েঙ্গার সাথে আমি প্রাইভেট ডিসকাশন করেছি বাংলাদেশ ফুটবলের ব্যাপারে। তার একদম মুখস্থ আমাদের কোয়ালিটি অফ দ্য গেম, আমাদের কোথায় কোথায় ম্যাচের ত্রুটি আছে। হি হ্যাজ অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড। মেম্বার অ্যাসোসিয়েশন সব দেশ চাইলেই পারবে এই প্রজেক্টের অংশ হতে, যেখানে কোচ সহ টেকনিক্যাল সাপোর্ট মিলবে ফিফার পক্ষ থেকে। বাফুফে এবং ফিফার যৌথ উদ্যোগে চলা আন্তর্জাতিক এই একাডেমির ছাত্র হতে পরিশোধ করতে হবে অর্থ। তবে মেধাবী ফুটবলারদের জন্য থাকবে বৃত্তি ব্যবস্থা। আর্সেন ওয়েঙ্গার আমারে বলছে যে ইউ নিড টু অলসো কাম আপ, অ্যান্ড ফিফা ইজ ভেরি ওপেন। বিএফএফ এন্ড ফিফা একসাথে এটা চালাবে, বাট টেকনিক্যাল সাইডটা ফিফা ম্যানেজ করে দিবে। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই, আর তাই আর্সেন ওয়েঙ্গারের এই অফার লুফে নিয়েছেন বাফুফের সভাপতি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কেস স্টাডি। 2026-এর 30 এপ্রিল কানাডায় ফিফার পরবর্তী কংগ্রেসে এই বিষয়ে চুক্তি করতে বদ্ধপরিকর বাফুফে। নেক্সট কংগ্রেসে তার সাথে আমার যখন দেখা হবে, মানে বাই দ্যাট টাইম একটা না একটা চুক্তি ফিফার সাথে আমাদের হয়েই থাকবে, এন্ড দ্যাট ইজ মাই কমিটমেন্ট। এই প্রজেক্টের আওতায় এরই মধ্যে 77টি একাডেমি চালু করেছে ফিফা। 2027 সালের মধ্যে সদস্যভুক্ত 211টি দেশেই এই একাডেমি চালুর লক্ষ্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মেয়রের শপথের দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ, যোগ দিলেন ইশরাকও। সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। ইসির পদত্যাগ ও স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। ইসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। এবং করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি, হবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।